মাটি শুধু মাটি না, দূষণ হলে তার ভেতরের অদৃশ্য বন্ধনটাই ভেঙে যায়। পাখিটা যে গাছটায় বসে, গাছটা যে মাটিতে দাঁড়িয়ে, যে মাটি এখনও খুব কষে ধরে দু হাত বাড়িয়ে, ফড়িংটা যে ঘাসের চেনা, ঘাসটা গজায় যে মাটিতে, যে মাটি এখনও চাইছে না মুঠোটা আলগা করে নিতে, বাতাস যে জলে ডুব দেয়, জলটা যে মাটিতে জমেছে, সে মাটি এখনও খোঁজ নেয় কার জল কোথায় কমেছে। মানুষ যে মাটিকে কাঁদালো লুট করে মাটির জীবন, সে মাটি শুভেচ্ছা পাঠালো ঘাসের সবুজে প্রাণপণ। সুমন চট্টোপাধ্যায়ের একটা চমৎকার গান, আসলে এই গানটা স্পর্শ করে যায়। একটা মাটির কণা আরেকটার সাথে লেগে থাকার বিষয়টাকে সাধারণভাবে বলা হয় সংযোজন বা কোহেশন। তবে একটু গভীরে গেলে বিষয়টা আরও পরিষ্কার হওয়া যায়। একই ধরনের কণার মধ্যে আকর্ষণ বল কাজ করলে তাকে সংযোজন বলে। মাটির কণাগুলো একে অপরের সাথে এই বলের কারণে লেগে থাকে। যদি ভিন্ন ধরনের কণা যেমন মাটি, পানি একে অপরের সাথে লেগে থাকে, তখন তাকে সংলগ্নতা বা এডিশন বলা হয়। মাটি দূষণের ফলে কোহেশন বা সংযোজন ক্ষমতা এবং এডিশন বা সংলগ্নতা ক্ষতিগ্রস্ত হয়। মাটির কোহেশন অনেকটাই নির্ভর করে অর্গানিক ম্যাটারের বা জৈব পদার্থের উপর। দূষণের কারণে, বিশেষ করে রাসায়নিক বর্জ্য, অতিরিক্ত সার, পেস্টিসাইড মাটিতে ফেলার কারণে জৈব পদার্থ নষ্ট হয়ে যায়। ফলাফলস্বরূপ দেখা যায় যে মাটির কণাগুলো আর ভালোভাবে একে অপরের সাথে আটকে থাকতে পারে না, মাটি ভেঙে আলাদা হয়ে যায়। ভারী ধাতু অথবা হেভি মেটালের প্রভাব এখানে কাজ করে, যেমন ধরুন সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো মাটির কণার পৃষ্ঠের চার্জ পরিবর্তন করে দেয়। ফলে কণাগুলো পারস্পরিক আকর্ষণ কমে যায়, কোহেশন কমে যায়। পরস্পরকে আকর্ষণ করার ক্ষমতাটা কমে গিয়ে দুর্বল হয়ে যায়। বর্তমানে মাটিতে মাইক্রোপ্লাস্টিক্স বিশাল বড় একটা সমস্যা। আমি এর আগেও মাইক্রোপ্লাস্টিক্স নিয়ে কথা বলেছিলাম। মাটির কণার মধ্যে ঢুকে স্বাভাবিক সংযোগ ভেঙে দেয়, ফলে মাটির কোহেশন কমে গিয়ে মাটি খসখসে হয়ে যায়। স্বাস্থ্যকর মাটিতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস মাটির কণাগুলোকে গ্লুয়ের মতো বেঁধে রাখে। দূষণে যদি এরা মারা যায়, তখন মাটির গঠন বা সয়েল স্ট্রাকচার ভেঙে যায়, কোহেশন কমে যায়, মাটির ভেতরের প্রাকৃতিক আঠা নষ্ট হয়ে যায়। ফলে কণাগুলো আর শক্তভাবে একে অপরের সাথে লেগে থাকতে পারে না। এইসব কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, মানুষ ও বন্যপ্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন এলাকায় জন্ম নেওয়া বিভিন্ন ধরনের লতাগুল্ম কমে যাচ্ছে। ফলে অনেক ছোট পাখিদের এবং অণুজীবের আবাসস্থল নষ্ট হচ্ছে। দেখুন, যখন মাটির কোহেশন এবং মাটির গুণাগুণ ভালো ছিল, মাটির দূষণ ছিল না, তখন দেখা যেত যে বড় উদ্ভিদের নিচে ছোট ছোট গুল্ম তৈরি হতো। সেই গুল্ম উদ্ভিদের মধ্যে অনেক ছোট ছোট পাখির বসবাস ছিল। আমরা ইতোমধ্যেই আমাদের দেশ থেকে অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে এইসব কারণে, শুধুমাত্র তাদের বাসস্থান এবং খাবার অভাবে। কিছু পাখি ছোট গুল্মে বাসা তৈরি করত, আজকাল আর দেখা যায় না। যেমন টুনটুনির কথা আমরা একেবারে ভুলতেই বসেছি। দূষিত মাটিতে অনেক অণুজীব জন্মাতে পারে না, কেঁচু জন্মাতে পারে না, ফলে অনেক পাখির খাবার সংকট দেখা দিচ্ছে। আমাদের জাতীয় পাখি দোয়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এর কারণ ওদের বাসস্থানের অভাব, নাম্বার 1। নাম্বার 2 হলো মাটি থেকে যে অণুজীব এবং কেঁচু বিভিন্ন রকমের পোকামাকড় খেত, সেই পোকামাকড়ের দেখাই নেই। ধীরে ধীরে আমরা যে অবস্থায় যাচ্ছি, এই অবস্থায় যদি মাটির কোহেশন কমতে থাকে, মাটি দূষিত হতে থাকে, মাটির জৈব পদার্থ নষ্ট হতে থাকে, তাহলে একটা সময় আসবে যখন আমাদের দেশ থেকে অনেক ধরনের অণুজীব, উপকারী ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ছোট ছোট পাখিগুলি একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। যদি এইগুলি এভাবে বিলুপ্ত হতে থাকে, তাহলে ফুড চেইনে একটা বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সুতরাং এখনই সময় আমাদের মাটিকে টিকিয়ে রাখা, আমাদের মাটিকে সুস্থ রাখা, মাটিকে দূষণমুক্ত রাখা।